পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কিংশুক ঘোষ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। আজ আমি এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ঘটনাটি শুনলে আপনার গায়েও কাটা দেবে। আজ আমি এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি যেটি ভালোবাসা, মৃত্যু এবং এক অদৃশ্য উপস্থিতির ঘটনা। এই ঘটনাটিতে আছে অপূর্ণ অনুভূতি, রহস্য আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি। একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম আমি উল্লেখ করছি না। সেই গ্রামের ছেলে রাহুল, তাকে নিয়েই আজকের মূল ঘটনাটি। রাহুল ছিল শান্ত, ভদ্র এবং সবার প্রিয়, কিন্তু তার মনে বহু বছরের একটি গোপন কথা ছিল। সে ছোটবেলা থেকেই মেঘলা নামে একটি মেয়েকে ভালোবাসত। একই স্কুল, একই পাড়া, একই উৎসব, সব জায়গায় তারা একসঙ্গে বড় হয়েছে। কিন্তু রাহুল কোনোদিন তার নিজের অনুভূতির কথা বলতে পারেনি। সে শুধু দূর থেকে মেঘলার হাসি দেখেই সুখী থাকার চেষ্টা করত। মেঘলা অবশ্য রাহুলকে একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই ভাবত না। এমনভাবেই সময়ও কেটে যেতে লাগলো। একদিন খবর এলো মেঘলার বিয়ে ঠিক হয়েছে। খবরটা শোনা মাত্র রাহুল যেন ভেতর থেকে ভেঙে পড়ল। সে সবার সঙ্গে কথা বলা কমিয়ে দিতে লাগলো। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু মেঘলার কথাই ভাবত। একদিন তার বন্ধু সৌরভ তাকে বলল, তুই একবার মনের কথাটা বল না, অন্তত পরে আফসোস থাকবে না। রাহুল শুধু হালকা হেসে বলেছিল, যে সুখে আছে তার জীবন নষ্ট করার অধিকার আমার নেই। এমনভাবেই কয়েকটা দিন কেটে যেতে লাগলো। একদিন এক বর্ষার রাতে রাহুল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাহুলের সামনে চলে আসে। তারপর একটা বিকট শব্দ। গ্রামবাসীরা ছুটে আসে। রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। গ্রাম জুড়ে শোক নেমে এলো। মেঘলাও খবরটি শুনে অনেক কেঁদেছে, কিন্তু সে জানতো না রাহুলের গল্প তখনও শেষ হয়নি। রাহুলের মৃত্যুর ঠিক 7 দিন পর রাত 2:17 মেঘলার ঘরের বাইরে একটি শব্দ শোনা গেল। মেঘলা জিজ্ঞাসা করলো, কে? কোনো উত্তর এলো না। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। চারিদিক অন্ধকার, কেউ নেই, কিন্তু উঠোনের ভেজা মাটিতে যেন কারো পায়ের ছাপ দেখা যাচ্ছিল। মেঘলা এবার একটু ভয় পেয়ে গেল। আবার ঠিক একই শব্দ, কিন্তু সে এবার দরজা খুলল না। কিন্তু জানালা ফাঁক দিয়ে তাকাতেই তার বুক কেঁপে উঠল। উঠোনে একজন মানুষের মতো একটি ছায়া দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট দেখা যায় না, শুধু মনে হচ্ছিল সে স্থির হয়ে বাড়ির দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মেঘলা বিষয়টি কাউকে বলেনি। সে ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু সেই রাতের পর থেকে তার স্বভাব বদলাতে শুরু করলো। যে মেয়েটি সবসময় হাসি খুশি থাকতো, সে এখন চুপচাপ হয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে উঠানের দিকে তাকিয়ে থাকতো। কখনো কখনো আস্তে আস্তে বলতো, তুমি কেন বারবার আসছো? একদিন তার মা ঘুম ভেঙে দেখলেন মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখ খোলা, কিন্তু যেন অন্য কোথাও তাকিয়ে। তিনি ডাকলেন, মেঘলা। কোনো উত্তর নেই। হঠাৎ মেঘলা খুব ধীরে বলল, ও অপেক্ষা করছে। মা ভয়ে তাকে ঘরে নিয়ে এলেন। এরপর থেকে বাড়ির ভেতর অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে নিজে থেকেই জানালা খুলে যেত। মাঝে মাঝে ঘরের ভেতর থেকে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়তো। একদিন সকালে উঠানে গিয়ে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেন কেউ খালি পায়ে হেঁটে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। মেঘলার বাবা বিষয়টি গ্রামের কয়েকজনকে জানালেন, কিন্তু কেউ বিশ্বাস করতে চাইল না। আসল ভয় শুরু হলো কয়েকদিন পর থেকে। একদিন সকাল থেকেই মেঘলার শরীর খারাপ হতে শুরু করলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, শরীরে তেমন কোনো অসুখ নেই, কিন্তু মেয়েটি যেন প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। দিনের বেলায় সে স্বাভাবিক থাকতো, কিন্তু সূর্য ডুবলেই তার চোখের দৃষ্টি বদলে যেত। সে বাড়ির পেছনের পুরনো আম গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এক সন্ধ্যায় তার ছোট ভাই রনি তাকে জিজ্ঞাসা করলো, দিদি, তুই ওখানে কি দেখছিস? মেঘলা খুব আস্তে উত্তর দিল, ও দাঁড়িয়ে আছে, ও বলছে এবার আমাকে নিয়ে যাবে। রনি তাকিয়ে দেখল সেখানে শুধু বাতাসে দুলতে থাকা গাছের ডাল, কিন্তু তার বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। এরপর থেকেই প্রতি রাতে মেঘলা ঘুমের ঘোরে একই কথা বলতে শুরু করলো, রাহুল, আমাকে ডেকো না, আমি যেতে পারবো না। এই প্রথম পরিবারের সবাই
রাহুলের নাম শুনল। মেঘলার মা অবাক হয়ে বললেন, রাহুল? সেই ছেলেটা তো অনেক আগেই মারা গেছে। কথাটা শুনেই ঘরের সবাই চুপ হয়ে গেল। পরের রাতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। ঠিক রাত 2:50 হঠাৎ পুরো বাড়ি বিদ্যুৎ চলে গেল। চারিদিকে শুধু অন্ধকার। ঠিক সেই সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। মেঘলা যেন কারোর ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার বাবা প্রাণপণে তাকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এত রোগা পাতলা একটি মেয়ের শক্তি যেন কয়েকজন মানুষের সমান হয়ে গেল। সে চিৎকার করে উঠল আর বলল, আমাকে ছেড়ে দাও, ও একা দাঁড়িয়ে আছে, ওর খুব কষ্ট হচ্ছে। তার কণ্ঠস্বরটা যেন তার নিজের ছিল না। কখনো মনে হচ্ছিল মেঘলা কথা বলছে, আবার কখনো মনে হচ্ছিল অন্য একজন যুবক কথা বলছে। পরদিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধ বাড়িতে এলেন। সব কথা শুনে তাদের একজন বললেন, এই ঘটনা সাধারণ নয়, হয়তো কোনো অপূর্ণ আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি। আর একজন বললেন, তাড়াতাড়ি একজন অভিজ্ঞ সাধক বা আধ্যাত্মিক গুরু ডেকে আনুন, যত দেরি করবেন মেয়েটার অবস্থা তত খারাপ হতে পারে। মেঘলার বাবা আর এক মুহূর্ত দেরি করলেন না। পরদিন ভোরেই তিনি পাশের জেলার একজন অভিজ্ঞ আধ্যাত্মিক সাধকের সঙ্গে দেখা করতে রওনা হলেন। কিন্তু তিনি জানতেন না সেই রাতটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাত 1টা বাজে। মেঘলার ঘরের দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল, আর উঠোনের মাঝখানে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছিল একটি অস্পষ্ট মানুষের ছায়া। মেঘলা ধীরে ধীরে বলল, রাহুল, তুমি কি সত্যিই ফিরে এসেছো? ছায়াটি এক পা সামনে এগিয়ে এলো, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মেঘলা এই দৃশ্যটি দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরদিন সকাল থেকে মেঘলা কারোর সঙ্গে কথাই বলল না। সে শুধু বারবার জানালার দিকে তাকিয়েছিল। সন্ধ্যা নামতেই হঠাৎ সে বলল, আজও আসবে, আজও আমাকে নিয়ে যেতে চায়। তার মা কেঁদে ফেললেন। বাবা সারা বাড়িতে আলো জ্বালিয়ে দিলেন। পাড়ার কয়েকজন আত্মীয় সেই রাতে তাদের বাড়িতে থেকে গেলেন। সবার মনে একটাই প্রশ্ন, আজ রাতেও কি একই ঘটনা ঘটবে? ঠিক ঘড়ি কাটায় 2টো। বাইরের দরজায় আবার ঠিক কড়া নাড়ার শব্দ। কিছুক্ষণ পর পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। চারিদিক অন্ধকার। কয়েক সেকেন্ড পর ইনভার্টারের ক্ষীণ আলো জ্বলে উঠতেই সবাই দেখল মেঘলা আর বিছানায় নেই। তার মা চিৎকার করে উঠলেন। সবাই মিলে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনের পুরনো আম গাছটার কাছে পৌঁছালো। সেখানে মেঘলা দাঁড়িয়ে, মাথা নিচু, চারিদিকে কুয়াশা। সে আস্তে আস্তে বলল, তুমি কেন ফিরে এসেছো রাহুল? কেউ কোনো উত্তর শুনতে পেল না। কিন্তু হঠাৎ মেঘলার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কখনো ঘৃণা করিনি, কিন্তু আমি তোমাকে সেইভাবে ভালোবাসিনি। তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? মেঘলা কথাটি বলার পর হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আম গাছের ডালগুলো জোরে জোরে দুলতে লাগলো। মেঘলা যেন কারোর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। তার বাবা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই ঝড়টা থেমে গেল। চারিদিকে আবার নিস্তব্ধতা। মেঘলা অজ্ঞান হয়ে বাবার কাঁধে ঢলে পড়ল। পরদিন সকালে যার কাছে মেঘলার বাবা সাহায্য চাইতে গিয়েছিলেন, সেই আধ্যাত্মিক সাধক বাড়িতে এসেছিলেন। তিনি বললেন, এখানে যা ঘটেছে সেটা বোঝার আগে আমাদের জানতে হবে রাহুলের মৃত্যুর আগের শেষ 7 দিন কীভাবে কেটেছিল। সেই 7 দিনের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত রহস্য। ঘরে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ রাহুলের মৃত্যুর আগের সেই 7 দিনের কথা গ্রামের কেউ কোনোদিন কাউকে বলেনি। আধ্যাত্মিক সাধক বললেন, রাহুলের কোনো বন্ধু থাকলে তাকে ডেকে আনো। রাহুলের বন্ধু সৌরভকে ডেকে আনা হলো। সে দীর্ঘশ্বাস ফেলে ঘটনাটি বলতে শুরু করলো। সে বলল, রাহুল বদলে গিয়েছিল। আগে খুব হাসিখুশি ছিল, কিন্তু মেঘলার বিয়ের খবর জানার পর সে একেবারে চুপ হয়ে যায়। সৌরভ জানালো, মৃত্যুর 3 দিন আগে রাহুল তাকে একটি ছোট্ট ডায়েরি দিয়েছিল। সে বলেছিল, যদি কোনো দিন আমি না থাকি ডায়েরিটা একবার পড়িস। সবাই অবাক হয়ে সৌরভের দিকেই তাকিয়ে রইল। সৌরভের হাতে থাকা একটি পুরনো ব্যাগ থেকে ভেজা মলাটের একটি ডায়েরি সে বের করল। তার প্রথম পাতায় লেখা ছিল, আমি কাউকে দোষ দিই না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু যদি কোনো দিন আমার কথা ওর মনে পড়ে তাহলে ও যেন শুধু একবার আকাশের দিকে তাকিয়ে হাসে। সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ডায়েরির কথাগুলো শুনে মেঘলার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমি কখনোই বুঝতে পারিনি ও এত কষ্টে ছিল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো, কিন্তু ঠিক তখনই বাইরে প্রবল বাতাস বইতে শুরু করলো। জানালার কপাট ধাক্কা খেতে লাগলো। সবাই চমকে উঠল। আধ্যাত্মিক সাধক জানালার দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, ভয় পাবেন না,
আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তবে মনে রাখবেন, শোক, অপরাধবোধ আর ভয়, এই তিনটি মানুষের অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করে। যাই ঘটুক, সবাই একসঙ্গে থাকবেন। সবাই সেই রাতের অপেক্ষাতেই রইল। এইভাবেই সন্ধে গড়িয়ে রাত হতে থাকলো। রাত তখন 11:45। বাড়ির সবাই এক ঘরে বসেছিল, কারোর দু চোখে ঘুম নেই। মেঘলা বিছানায় বসে আছে, কিন্তু তার চোখেও যেন এক অদ্ভুত শূন্যতা। সৌরভ আবার রাহুলের ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটা পাতা সবাই পড়েছিল, কিন্তু ডায়েরি একেবারে শেষ পাতাগুলো ভিজে থাকায় সেগুলো আগে খোলা যায়নি। অনেক যত্ন করে পাতাগুলো আলাদা করতেই একটি ভাঁজ করা চিঠি মেঝেতে পড়ে গেল। চিঠির ওপরে লেখা ছিল, কোনোদিন এই চিঠি যদি মেঘলার হাতে পৌঁছায় তবে ওকে একটু পড়ে শোনাস। ঘরের সবাই নিঃশব্দ হয়ে গেল। সৌরভ ধীরে ধীরে চিঠিটি পড়তে শুরু করলো। চিঠিটিতে লেখা ছিল, মেঘলা, আমি জানি তুমি আমাকে কখনো সেইভাবে ভালোবাসোনি, আর আমি কোনোদিন তোমাকে দোষ দিইনি। শুধু একটা কথাই বলতে চেয়েছিলাম, তুমি যেন সবসময় ভালো থাকো। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে কেঁদো না, কারণ সত্যিকারের ভালোবাসা কাউকে কষ্ট দিতে শেখায় না। চিঠি পড়তে পড়তেই মেঘলার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, আমি যদি আগে জানতে পারতাম। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাইরে প্রবল বজ্রপাত হলো। বাড়ির সব আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকারের মধ্যে যেন কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। সৌরভ টর্চ জ্বালাতেই দেখা গেল সদর দরজাটা আধখোলা, কিন্তু সেখানে কেউ নেই। শুধু বাতাসে উড়ে এসে একটি শুকনো শিউলি ফুল মেঝেতে পড়ল। আধ্যাত্মিক সাধক ধীরে গিয়ে দরজাটা বন্ধ করলেন। তিনি শান্ত গলায় বললেন, মনে রাখবেন, মানুষের অপূর্ণ অনুভূতি অনেক সময় স্মৃতি, স্বপ্ন আর অপরাধবোধের মাধ্যমে আমাদের গভীরভাবে নাড়া দেয়। আজ রাতটা কেটে যাক, কাল ভোরে আমরা রাহুলের স্মৃতিতে প্রার্থনা করব। রাতটা স্বাভাবিকভাবেই কেটে গেল, কিন্তু ভোর হওয়ার ঠিক আগে মেঘলার ঘুমের মধ্যে খুব আস্তে একটা কথাই বলল, বিদায়, এবার তুমি শান্তিতে থাকো। সকালবেলা ঘুম ভাঙার পর সে আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক ছিল, তবুও তার চোখে এক ফোঁটা জল রয়ে গিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যেখানে থাকো ভালো থাকো রাহুল। সেই দিনের পর আর কখনো রাত 2:17 দরজায় শব্দ শোনা যায়নি, কিন্তু গ্রামের মানুষ আজও বলে, বর্ষার গভীর রাতে পুরনো আম গাছটার নিচে দাঁড়ালে কখনো কখনো মনে হয় যেন কেউ নীরবে অতীতকে বিদায় জানাচ্ছে। সেই রাতের পর থেকে মেঘলার আচরণ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। সে দীর্ঘদিন পর নিজের মায়ের সঙ্গে বসে নাস্তা করল। বাড়ির সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও একটা প্রশ্ন কারো মনে থেকে যাচ্ছিল না, রাত 2:17 যে ঘটনাগুলো ঘটছিল সেগুলোর অর্থ কী? সেই বিকালে মেঘলা একাই গ্রামের পুরনো আম গাছটার কাছে গেল। হাতে ছিল একটি সাদা ফুলের তোড়া। সে গাছটার নিচে ফুল রেখে ধীরে ধীরে বলল, রাহুল, যদি কখনো আমার কারণে তোমার মনে কষ্ট হয়ে থাকে, আমি সত্যিই তার জন্য দুঃখিত। আমি তোমাকে অসম্মান করিনি, শুধু তোমার অনুভূতি বুঝতে পারিনি। বাতাসে হালকা দমকা হাওয়া বইল। গাছের শুকনো পাতাগুলো ধীরে ধীরে মাটিতে পড়তে লাগলো। মেঘলা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ঘুরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। মেঘলা বাড়ি পৌঁছাতেই রাহুলের সেই ডায়েরিটি নিয়ে তার শেষ পাতায় একটি লাইন লিখে রাখল। সে লিখল, যে ভালোবাসা সম্মান করতে জানে তাকে ভয় নয়, শ্রদ্ধা দিয়েই মনে রাখা উচিত। বছর কয়েক পর মেঘলা নিজের জীবনে এগিয়ে গেল, কিন্তু প্রতি বছর রাহুলের মৃত্যুদিনে সে গ্রামের সেই পুরনো আম গাছটার নিচে একটি সাদা ফুল রেখে আসত। সে কখনো কাউকে এইসব কথা জানায়নি, তার কারণ কিছু কথা কখনো বলা হয় না, কিছু অনুভূতি কখনো পূর্ণ হয় না, আর কিছু মানুষ স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। সো গাইজ, আজকের ঘটনাটি এখানেই শেষ। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিংশুক ঘোষ আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রহস্যময় ঘটনার সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।